দ্বিতীয় বিশ্বযুদ্ধে যারা ছিল একে অপরের সবচেয়ে বড় মিত্র, সেই মার্কিন যুক্তরাষ্ট্র আর সোভিয়েত ইউনিয়ন, যুদ্ধ শেষ হওয়ার কিছুদিনের মধ্যেই কিভাবে সবচেয়ে বড় শত্রুতে পরিণত হল, ঠান্ডা যুদ্ধের ইতিহাসের এটাই বোধহয় সবচেয়ে বড় প্রশ্ন। চলুন আজ এই অবাক করা পরিবর্তনের পেছনের গল্পটা একটু ঘেঁটে দেখা যাক। একবার ভাবুন তো, ১৯৪৫ সাল, আমেরিকা আর সোভিয়েত ইউনিয়ন কাঁধে কাঁধ মিলিয়ে হিটলারের নাৎসি জার্মানির বিরুদ্ধে লড়ছে। আর তার ঠিক ৪ বছরের মাথায় ১৯৪৯ সাল আসতে না আসতেই তারা একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে পুরো বিশ্বটাই যেন দুটো শিবিরে ভাগ হয়ে গেছে। কিন্তু মূল প্রশ্নটা হলো কিভাবে মাত্র ৪ বছরে এমন কি হলো যে এই বন্ধুত্বটা এমন মারাত্মক শত্রুতায় পরিণত হলো? কোন ঘটনাগুলো এই দুই পরাশক্তিকে একে অপরের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিল? এই বিশ্লেষণে আমরা সেই কারণগুলোই খুঁজে বের করব। আসলে এই শত্রুতার শুরুটা কিন্তু হঠাৎ করে হয়নি। এই শেকড় ছিল অনেক অনেক গভীরে, দুটো দেশের একেবারে ভিন্ন রাজনৈতিক আর অর্থনৈতিক আদর্শের মধ্যে। চলুন অবিশ্বাসের সেই পুরনো ইতিহাসে একটু ঢু মেরে আসি। দেখুন, সংঘাতের মূলে ছিল দুটো একদমই বিপরীত দর্শন। একদিকে আমেরিকার পুঁজিবাদ, মানে ব্যক্তিগত মালিকানা, খোলা বাজার আর একাধিক রাজনৈতিক দল, আর অন্যদিকে সোভিয়েত ইউনিয়নের সমাজতন্ত্র, যেখানে সবকিছুই রাষ্ট্রের নিয়ন্ত্রণে, যৌথ মালিকানা আর শাসন করবে কেবল একটাই দল। এই দুই আদর্শের মধ্যে সংঘাতটা ছিল প্রায় অবশ্যম্ভাবী। এই অবিশ্বাসের গল্পটা কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের অনেক আগে থেকেই শুরু। সে ১৯১৭ সালের রুশ বিপ্লবের পর থেকেই পশ্চিমা দেশগুলো রাশিয়ার গৃহযুদ্ধে নাক গলিয়েছিল, যা শুরুতেই একটা গভীর সন্দেহের জন্ম দেয়। আমেরিকা তো সোভিয়েত ইউনিয়নকে দেশ হিসেবে স্বীকৃতি দেয় অনেক পরে, ১৯৩৩ সালে। সুতরাং বোঝাই যাচ্ছে সম্পর্কটা শুরু থেকেই বেশ নড়বড়ে ছিল। তাহলে প্রশ্ন আসে, বিশ্বযুদ্ধে তারা একজোট হলো কিভাবে? সত্যি বলতে এই বন্ধুত্বটা ছিল প্রয়োজনের, ভালোবাসার নয়। তাদের একটাই সাধারণ লক্ষ্য ছিল, যে কোনো মূল্যে সাধারণ শত্রু অর্থাৎ হিটলারকে হারানো। যুদ্ধের সময়েও কিন্তু এই অবিশ্বাসটা একদম স্পষ্ট ছিল। স্তালিনের ধারণা ছিল পশ্চিমেরা ইচ্ছা করেই দ্বিতীয় ফ্রন্ট খুলতে দেরি করছে, যাতে সোভিয়েতরা আরও দুর্বল হয়ে পড়ে। অন্যদিকে আমেরিকার ব্রিটেন সারাক্ষণ চিন্তায় ছিল যে যুদ্ধের শেষে পূর্ব ইউরোপ নিয়ে সোভিয়েতদের পরিকল্পনাটা আসলে কি। এমনকি নিরাপত্তার বিষয়েও তাদের ধারণা ছিল একদম আলাদা। আমেরিকা চেয়েছিল বিশ্ব জুড়ে ব্যবসা বাণিজ্যের জন্য খোলা বাজার, আর সোভিয়েত ইউনিয়ন চেয়েছিল নিজের সীমানাকে সুরক্ষিত রাখতে একটা বাফার জোন। আর এই মতের অমিলগুলো বড় বড় সম্মেলনগুলোতে আরও পরিষ্কার হতে শুরু করে। তেহরানে দ্বিতীয় ফ্রন্ট নিয়ে চাপা ক্ষোভ, ইয়াল্টায় পোল্যান্ড আর পূর্ব ইউরোপ নিয়ে বিতর্কিত সিদ্ধান্ত, আর পটসড্যাম সম্মেলনে তো নতুন নেতাদের মধ্যে জার্মানির ভবিষ্যৎ নিয়ে তীব্র মতবিরোধ। এই সবই তাদের মধ্যকার ফাটলটাকে আরও চওড়া করে দেয়। যেই না নাৎসি জার্মানির পতন হল, তাদের জোটের আসল কারণটাও শেষ হয়ে গেল। ইউরোপে তখন ক্ষমতার একটা বিরাট শূন্যতা, আর ঠিক তখনই পারমাণবিক বোমা এসে এই বিভাজনকে একেবারে চূড়ান্ত করে দিল। ১৯৪৫ সালের আগস্ট মাস, হিরোশিমা আর নাগাসাকিতে ফেলা পারমাণবিক বোমায় প্রায় ১,২০,০০০ সাধারণ মানুষ প্রাণ হারায়। এই একটা ঘটনা কিন্তু শুধু যুদ্ধেরই সমাপ্তি ঘটায়নি, বরং বিশ্ব রাজনীতির ক্ষমতার খেলাটাকেই চিরদিনের জন্য বদলে দিয়েছিল। আমেরিকার কাছে এই বোমা ছিল যুদ্ধ শেষ করার একটা উপায়, কিন্তু সোভিয়েতরা এটাকে দেখল একদম অন্য চোখে। তাদের কাছে এটা ছিল একটা সরাসরি হুমকি। স্তালিন ভাবলেন এটা আসলে আমেরিকার বিশ্বশাসনের একটা চাল। ব্যাস, সাথে সাথেই তারা নিজেদের পারমাণবিক কর্মসূচি আরও দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল, আর সেই সাথে নিজেদের রক্ষার জন্য একটা বাফার জোন তৈরির ব্যাপারে আরও মরিয়া হয়ে উঠল। এখান থেকেই শুরু হয় পারমাণবিক অস্ত্র তৈরির প্রতিযোগিতা। এই বিভাজনের ছবিটা সবচেয়ে ভালোভাবে ফুটিয়ে তুলেছিলেন উইনস্টন চার্চিল। ১৯৪৬ সালে তার এক বিখ্যাত বক্তৃতায় তিনি বললেন, ইউরোপের ওপর দিয়ে একটা লৌহ জবনিকা বা আয়রন কার্টন নেমে এসেছে। আর এই শব্দ দুটোই যেন ঠান্ডা যুদ্ধের সবচেয়ে বড় প্রতীক হয়ে গেল। আর চার্চিলের কথাই সত্যি হল। সোভিয়েত ইউনিয়ন পূর্ব ইউরোপের দেশগুলোতে একের পর এক কমিউনিস্ট সরকার প্রতিষ্ঠা করতে শুরু করল। তাদের যুক্তি ছিল এটা নিজেদেরকে পশ্চিমের আক্রমণ থেকে বাঁচানোর জন্য একটা বাফার জোন, কিন্তু পশ্চিমা দেশগুলো এটাকে দেখল সরাসরি সোভিয়েত আগ্রাসন হিসাবে। এরপর থেকে যে অবিশ্বাস আর সন্দেহটা এতদিন পর্দার আড়ালে ছিল, সেটাই আনুষ্ঠানিক রূপ নিল। বিশ্বটা দুটো শিবিরে ভাগ হয়ে যাওয়ার পথে শেষ ধাপগুলো নিতে শুরু করল। সোভিয়েতদের প্রভাব আটকাতে আমেরিকার একটাই নীতি ছিল কন্টেইনমেন্ট, সোজা বাংলায় বললে প্রতিরোধ। কূটনীতিক জর্জ এফ ক্যানানের বিখ্যাত লং টেলিগ্রাম থেকে এই নীতির জন্ম। এর মূল লক্ষ্য ছিল একটাই, কমিউনিজমকে যেখানে আছে সেখানেই আটকে রাখা, আর ছড়াতে না দেওয়া। এই নীতিটা কাজে লাগানোর জন্য আমেরিকা দুটো বড় চাল দিল।
1947 সালে ট্রুম্যান ডকট্রিন। এর মাধ্যমে তারা ঘোষণা করল যে কোনো দেশ কমিউনিস্ট শক্তির বিরুদ্ধে লড়লে আমেরিকা তাদের পাশে দাঁড়াবে। আর 1948 সালের মার্শাল প্ল্যান, যার অধীনে পশ্চিম ইউরোপের অর্থনীতিকে চাঙ্গা করার জন্য প্রায় $15 বিলিয়ন বেশি সাহায্য দেওয়া হলো। উদ্দেশ্য ছিল একটাই, অর্থনৈতিক স্থিতিশীলতা এনে কমিউনিজমের বিস্তার ঠেকানো। 1948 সালে পরিস্থিতি একেবারে চরমে পৌঁছায় বার্লিন অবরোধের মাধ্যমে। সোভিয়েত ইউনিয়ন যখন পশ্চিম বার্লিনে ঢোকার সমস্ত রাস্তা বন্ধ করে দিল, তখন আমেরিকা আর তার মিত্ররা আকাশপথে টানা প্রায় 1 বছর ধরে রসদ পাঠিয়ে এর জবাব দিল। এই প্রথমবার ঠান্ডা যুদ্ধটা প্রায় একটা সত্যিকারের যুদ্ধে পরিণত হওয়ার দশা হয়েছিল। বিভাজনের কফিনে শেষ পেরেকটা মারা হল দুটো সামরিক জোট দিয়ে। 1949 সালে পশ্চিমা দেশগুলো মিলে সোভিয়েট হুমকি মোকাবেলার জন্য তৈরি করল নেটো। এর জবাবে 1955 সালে সোভিয়েত ইউনিয়ন আর তার মিত্রদেশগুলো মিলে তৈরি করল ওয়ারশো প্যাক্ট। ব্যাস, পৃথিবীটা আনুষ্ঠানিকভাবে দুটো সশস্ত্র শিবিরে ভাগ হয়ে গেল। কিন্তু এর জন্য আসলে দায়ী কে? ঐতিহাসিকদের মধ্যে এটা নিয়ে কিন্তু বেশ বিতর্ক আছে। একদল মনে করেন স্তালিনের আগ্রাসী নীতি আর সাম্রাজ্যবাদী মানসিকতায় এর জন্য দায়ী। আরেক দলের মতে আমেরিকার অর্থনৈতিক স্বার্থ আর তাদের আগ্রাসী মনোভাবও একটা বড় কারণ ছিল। তবে এখন অনেকেই মনে করেন সত্যিটা হয়তো এর মাঝামাঝি কোথাও। এটা ছিল আসলে দুই পক্ষেরই ভুল বোঝাবুঝি, সন্দেহ আর ভয়ের ফল। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই, এই যে আদর্শের লড়াই, ভয় আর ক্ষমতার খেলা, এর ফলে যে বিভাজনটা তৈরি হলো, সেটা কি আসলেই আটকানো যেত না, নাকি এই ঘটনা প্রবাহটা অনিবার্য ছিল? এটা এমন একটা প্রশ্ন যা নিয়ে ইতিহাসবিদরা আজও আলোচনা চালিয়ে যাচ্ছেন।